আমি উঠে আস্তে আস্তে বের হচ্ছি, এমন সময় আনিকা আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরলো। আনিকা বললো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি বললাম, না, কখনো না। আমি বললাম, এবার ছাড়ো, ব্যথা লাগতেছে। আনিকা বললো, তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসতেছি। আমি বললাম, ওকে। এই বলে আনিকা আমাকে ছেড়ে দেয়। আমি বাইরে চলে আসি ফাইমের কাছে। ফাইম আমাকে ভালো করে দেখে। আমি ফাইমকে বললাম, কি রে, কি দেখো সেইভাবে? ফাইম বললো, দেখতেছি তুই ঠিক আছিস কিনা। আমি বললাম, ঠিক আছি মানে? ফাইম বললো, তুই এতক্ষণ ডাক্তারের চেম্বারে কি করে থাকলি? আমি বললাম, কেন, কি হয়েছে? ফাইম বললো, আরে বলিস না, তুই ভিতরে যাওয়ার পরে একটু পরে ডাক্তার বের হয়ে আসলো, এসে নার্সকে ডেকে আনলো, এনে জোর গলায় দিল একটা ধমক, যেটা শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে। তারপরে আমাকে ডাকলো এবং আমার কাছে মাপ চাইতে বললো। পরে রিসেপশনে গিয়ে কি যেন বললো, তারপরে আবার চেম্বারে ঢুকে গেল। তৎক্ষণাৎ পুরো হসপিটাল নিস্তব্ধ ছিল। আমি বললাম, ডাক্তার অনেক জেদি, কিন্তু তার এরকম করাটা ঠিক হয়নি। ফাইম বললো, তোর বিল দিতে হবে না। আমি বললাম, না, ডাক্তার আমাদের সাথে আমাদের বাসায় যাবে। ফাইম বললো, এই ডাক্তার? আমি বললাম, ফাইম বললো, না দোস্ত, না দোস্ত। আমি বললাম, আরে টেনশন করতেছস কেন, আমি আছি না। ফাইম বললো, তোরা দুজন প্রেম করস? আমি বললাম, ফাইম বললো, আল্লাহ জানে তুই মেয়েকে কিভাবে কন্ট্রোল করবি। আমি বললাম, ওই দেখ, ও আসতেছে, চুপ কর। আনিকা এসে বললো, তো এখন যাওয়া যাক। আনিকা মুখে মেকআপ ছাড়াই আসলো। এটা দেখে কেন জানি না আমার ভালো লাগলো না। আমি বললাম, চলো। নিচে গিয়ে দেখে আনিকা পার্সোনাল গাড়ি আছে, গাড়ির ড্রাইভার একজন ইয়াং বয়সের ছেলে। এটাও দেখে আমার ভালো লাগলো না। যাই হোক, গাড়িতে বসলাম। আমার পাশেতে আনিকা বসলো। তৎক্ষণাৎ কিছুক্ষণ পর আমাকে ক্লান্তে ঘিরে ধরলো। আমি গাড়ির সিটে বসে মাথা হিলিয়ে দিলাম। আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলাম। চোখ খুলে দেখে আনিকা আমাকে ডাকতেছে। ফাইম বললো, দোস্ত বাসা চলে আসলো। গাড়ি থেকে নামার সময় আনিকা আমাকে হেল্প করলো। আস্তে আস্তে হেঁটে রুমে গেলাম, গিয়ে বিছানায় শুয়ে গেলাম। আমার পাশেতে আনিকা বসলো। আমাদেরকে দেখে ফাইম রুম থেকে বাইরে চলে যায়। আনিকা বললো, এটা তোর জন্য। আমি বললাম, কি? আনিকা বললো, মোবাইল। আমি বললাম, তোমাকে কে বলছে মোবাইল কিনতে? আনিকা বললো, কেউ না। আমি বললাম, তাহলে কি জন্য কিনছো? আনিকা বললো, ভালোবাসি বলে। এখানে আমার আর কিছু বলার নেই। আনিকা আমাকে ভালোবাসে বলে কিনে দিল, এখানে ফিরিয়ে দেওয়ার মতো কোনো মানে হয় না। আমি বললাম, ঠিক আছে। আনিকা বললো, আর শোনো, আমি তোমাকে ওষুধ খাওয়ার সময় কল দিব। আমি বললাম, তোমার এত কষ্ট করতে হবে না, তুমি আমাকে বলে যাও কখন কখন খেতে হবে। আনিকা বললো, না, আমি তোমাকে কল দিব। আমি বললাম, ওকে ওকে। আমি আনিকার স্কার্ফ ধরে নেকাবের মতো করে বললাম, আমি বললাম, তোমাকে নেকাব অবস্থায় বেশি সুন্দর লাগে। আনিকা বললো, সত্যি? আমি বললাম, আনিকা সুন্দর করে এবার মেকআপ করে। আনিকা বললো, এবার ঠিক আছে তো? আমি বললাম, এই বলে আনিকা চলে যায়। আনিকা চলে যাওয়ার পরে ফাইম এসে বললো, ফাইম বললো, সবকিছু ঠিকঠাক তো? আমি বললাম, ফাইম বললো, এখন বল, এই 3 ছেলের কি করবি? আমি বললাম, তুই আগামীকালকে গিয়ে 3 ছেলের খোঁজ নে, তারপরে তুই কলেজে বিভি কে সবকিছু বলবি, দেখ তারা কি করে। আর আগামীকালকে গিয়ে আমি যে ফার্স্ট ইয়ারে বেস্টটাকে পড়াই, তাদেরকে গিয়ে বলবি 2 সপ্তাহ তাদের বন্ধ। অথবা শারমিন যদি ফোন দেয়, শারমিনকে বলে দিস, ও বলে দিবে। আমাকে সব ক্লান্তি এসে ঘিরে ধরলো। আমি ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে বিকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার করে আনিকার কাছে কল দিলাম। সাথে সাথে রিসিভ করে বললো, আনিকা বললো, ঘুম হইছে? আমি বললাম, আনিকা ওষুধের নাম বললো, সেগুলো খেয়ে নিলাম। এবার আনিকা প্রতিদিন টাইম টু টাইম আমাকে কল দিয়ে ওষুধ খাওয়াবে। একদিন কি এক বেলাও মিস হয়নি ওষুধ খাওয়া। আনিকার প্রতি আমার ভালোবাসা বাড়তে লাগলো। টাইম টু টাইম ওষুধ খাওয়ার কারণে 10 দিনের মাথা আল্লাহর রহমতে সুস্থ আমি। এই কয়েকদিনের মাথা আনিকা আমার বাসায় 5 দিন এসে আমাকে দেখে যায়। আমি আবার আগের মতো কোচিং 5 এর পড়ানো শুরু করলাম। আমাকে যে ছেলেগুলো মারলো তাদের বিচার হয়েছে। বিপিকে বলার পর বিপি জোর করে একটা থাপ্পড় মেরে আমাদেরকে মিলিয়ে দিল। এটা আমার শরীরের রাগও কমে না, ফাইমেরও না। তাই আমাদের বেসে কয়েকজনকে নিয়ে রাতের বেলা গণদোলায় দিলাম, মুখের মধ্যে মাস্ক পরে। মুখের মধ্যে মাস্ক এবং মুখোশ পরার কারণে কে মারলো ওটা বলতে পারবে না। এর ভিতর বাড়ি থেকে মৃত্যু সংবাদ আসলো, দাদা মারা গেছে। সংবাদটা আসলো এই রাতে। তাই আমি ঠিক করতেছি রাতেই বাড়িতে যাব। দাদা ভাই আমাকে ছোটবেলা অনেক আদর করতো, উনার কাঁধের উপর চড়ে অনেক খেলাধুলা করছিলাম। তাই দাদা ভাই মৃত্যু সংবাদ শুনে মন থেকে কান্না চলে আসলো। আমি আনিকাকে কল দিলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম, কি করো? আনিকা বললো, কিছু না, শুয়ে আছি। আমি বললাম, আমার দাদা ভাই মারা গেছে, আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। আনিকা বললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেদো না আলফি, মানুষকে তো একদিন মরতেই হবে। আমি কান্না ভেজা স্বরে বললাম, আনিকা বললো, তুমি এখন কোথায় আছো? আমি বললাম, বাসায় রেডি হচ্ছি, ফাইমও আমার সাথে আছে। আনিকা বললো, তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। আমি বললাম, তোমার এত রাত্রে আসা লাগবে না, আমি তোমাকে পরে ফোন দিব, আমি আসতেছি, তুমি ওয়েট করো। এই বলে আনিকা ফোনটা কেটে দিল। আমি আর ফাইম গিয়ে রাস্তায় অপেক্ষা করতে লাগলাম। একটু পরে আনিকার গাড়ি আসলো। আনিকা গাড়ি থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে, আমিও তাকে জড়িয়ে ধরলাম। আনিকা বোরকাটাও পরে নাই, স্কার্ফটাও বাঁধে নাই, ওড়নাটা কোনো রকম পেঁচিয়ে চলে আসলো। ফাইম আনিকাকে এই অবস্থা থেকে মুখ ঘুরিয়ে নেয়। আনিকার এই কাজটা আমার একটু ভালো লাগলো না। ভাবছিলাম পরে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি ছেড়ে দিয়ে বললাম, তুমি কোনো টেনশন করো না। আনিকা বললো, তুমি কতদিন থাকবা? আমি বললাম, জানি না। আনিকা বললো, ওকে, তাহলে কিন্তু কল দিবা। আমি বললাম, ওকে, তাহলে যাই। আনিকা বলল, যাও।
আনিকা গাড়িতে উঠে চলে গেল। আমি আর ফাইম মিলে বাড়িতে যাই। সেখানে সবকিছু করে আসতে 2 দিন লাগলো। আমি এসে আগের মতো প্রাইভেট কোচিং শুরু করলাম। আমি খেয়াল করছি ফাইম আর শারমিনের ভিতরে ভালোই চলছে, কিন্তু ফাইম সবসময় বিষণ্ণ হয়ে থাকতো শারমিনের ভয়ে। কখন জানি না শারমিনও হারিয়ে যায় তার থেকে। এইদিকে আমিও বুঝতে পারছি আমিও আনিকাকে ভিতর থেকে ভালোবাসি, যে ভালোবাসা এত সহজে ছিন্ন করা যাবে না। এইভাবে 1 মাস কেটে যায়। 1 মাসের মাথায় আমার প্রচন্ড মাথা ব্যথা ওঠে, কারণ আজকে শরীরের উপর দিয়ে প্রচন্ড পরিশ্রম যায়, তাই আগের মতো মাথা ব্যথা উঠলো। এখন বিকাল 5টা, আমি একটা কোচিং করছি। এমন সময় আনিকা হঠাৎ করে ভিডিও কল দিল। আমি বাইরে বের হয়ে রিসিভ করলাম। আনিকা বলল তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি বললাম প্রচন্ড মাথা ব্যথা করছে। আনিকা বলল কেন? আনিকা বলল কোথায় আছো তুমি? আমি বললাম কলেজে। আনিকা বলল শোনো, আমি কলেজের আশেপাশে আছি, তোমাকে আমি একটা রেস্টুরেন্টের ঠিকানা দিচ্ছি, তুমি ওখানে চলে আসো, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। আমি বললাম ওকে। আনিকা বলল লাভ ইউ। আমি বললাম লাভ ইউ টু। আমি কোচিং ছুটি দিয়ে দিই, রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে দেখে আনিকা সেখানে আসেনি। আমি একটা সিটে বসে অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই দেখে আনিকা আসছে। আমার আনিকাকে দেখে রাগ উঠে যায়, কারণ আনিকার মুখে নাই কোনো মেকআপ এবং কি টাইট একটা বোরকা পরে আসছে, যা দেখে তার বডি ফিটনেস পুরোপুরি বুঝে যাইতেছে। আমার পুরোপুরি মেজাজ গরম হয়ে যায়। নিজেকে রিল্যাক্স করে আমি নিজেকে কন্ট্রোল করলাম, মুখে হাসি ফুটিয়ে বললাম আসছো তুমি? আনিকা বলল তোমার কি আগে সমস্যা? আমি বললাম আমি টেবিলে মাথা দিয়ে মাথা নিচু করে বসে থাকলাম। তার সাথে কথা বলতে ভালো লাগে না, সে অন্তত মেকআপ দিয়ে আসতো। আনিকা বলল তোমার সিটি স্ক্যান করতে হবে। এই বলে আনিকা আমার মাথায় হাত দিছিল। আমার খুব লাগছে। এইভাবে 10 মিনিট মাথা টিপে দিল। আমার এখন অনেক ভালো লাগছে। আমি ইচ্ছা করে প্রশংসা করলাম না তার, কারণ সে আমার কথা শুনেনি। আনিকা বলল ভালো লাগতেছে? আমি বললাম আনিকা এই পাশ থেকে উঠে আমার পাশে এসে বসে আবার মাথা টিপতে লাগলো। এইভাবে 10 মিনিট আবার মাথা টিপে দিল। চুলগুলোকে এলোমেলো করে ম্যাসাজ করতে লাগলো। পরে আবার সুন্দর করে চুলগুলো গুছিয়ে দেয়। আমি মাথাটা উঠালাম। আমার মাথা ব্যথা অনেকটা কমে গেছে। আনিকা বল আরেকটু মাথা টিপে দিতে হবে, ভালো লাগবে। আমি বললাম না, আপাতত চলবে। আনিকা বলল ওকে। আসলে মাথা ব্যথা অনেকটা কমে গেছে, তাই প্রশংসা না করে পারলাম না। আমি বললাম বিয়ের পর কিছু করো বা না করো, মাথা কিন্তু টিপে দিতে হবে। আনিকা বলল মাথা টিপে দিলে তোমার ভালো লাগে? আমি বললাম আনিকা বলল থ্যাঙ্কস। আমি বললাম আমাকে কোনো সময় থ্যাঙ্কস দিবে না, দরকার হলে বকা দিবে, তারপরে থ্যাঙ্কস দিবে না। আনিকা বলল ওকে। শুনে একটা কফি খাও, ভালো লাগবে। আমি বললাম ওকে। আনিকা তুমি কিন্তু আমার একটা কথা মানোনি। আনিকা বলল কি কথা? আমি বললাম তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলা? আনিকা বলল সারাদিন কাজে ব্যস্ত থাকি তো, ভুলেও যেতে পারি। আমি বললাম মেকআপ। আনিকা বলল ও মনেই তো থাকে না, আর সাথে সাথে মেকআপটা লাগিয়ে নিল। আমি বললাম ঠিক আছে, এর সাথেও তোমাকে আরো 2টা কাজ করতে হবে। আনিকা বলল কি কি? আমি বললাম তোমাকে আরো লুজ বোরকা পড়তে হবে, আর তোমার ড্রাইভারকে বাদ দিতে হবে। মেয়ে ড্রাইভার পাও কিনা ভালো দেখে একটা মেয়ে ড্রাইভার খোঁজো। আনিকা বলল ওকে, দেখা যাক। মুখটা কালো করেই বলল। আমি বললাম তুমি রাগ করছো? আনিকা বলল না। আমি বললাম দেখো, তোমাকে আমি ভালোবাসি, আমি চাই তুমি আর আমি একসাথে সারা জীবন থাকি, আমার স্বপ্নের মতো করেই তোমাকে সাজাই। এখন যদি তুমি আমাকে সেই সুযোগটাই না দাও, তাহলে তো হবে না। আনিকা ব্যাগ থেকে একটা বড়ি বার করলো, আমাকে দিয়ে বলল এখন বাসায় গিয়ে কিছু খেয়ে এটা খাবা। আমি বললাম ওকে, তুমি কি চলে যাচ্ছ? আনিকা বলল আমি বললাম আরেকটু বসো, কফি তো খাওয়া হলো না। আনিকা বলল তুমি খাও, আমি গেলাম। এই বলে আনিকা চলে গেল। আমি কফিটা অর্ডার দিলাম। কফিটা খেয়ে আমি বাসায় চলে আসি, আর খাওয়া দাওয়া করে মেডিসিনটা খেয়ে ঘুমিয়ে পড়ি। আনিকাও বুঝতে পারলো আলফিকে ছাড়া তার জীবন অচল। আলফিও ভিতর থেকে তাকে ভালোবেসে ফেলেছে। ওই আশিকের সময় এমন ছিল, কিন্তু তার প্রতি অনুভূতি কাজ করে নাই। আনিকা ইচ্ছা করে আলফির সাথে এমন করতেছে, কারণ আনিকা আলফিকে পরীক্ষা করতেছে। আনিকা যুক্তিটা এভাবেই দিয়েছে, আলফি আমাকে ভালোবাসে, আমিও আলফিকে ভালোবাসি। আলফি চাইবে না আমি পদ্মা না করি, সে এটাও চাইবে না আমি অন্য একটা ছেলের সাথে ঘুরি। সে সবসময় এটাই চাইবে আমি তার কথা শুনি, তার মতো চলি। এখন যদি আমি আলফির কথা না শুনি, তাহলে আলফি রাগ করবে। এই রাগ করার মানে হলো আলফি আমাকে ভিতর থেকে ভালোবাসে। এখন যদি আলফি রাগ না করে, তার মানে আলফির মন থেকে আনিকা উঠে যাচ্ছে। আলফি মনে মনে চাইতেছে আনিকা থাকুক আনিকার মতো, আমি আমার মতো থাকি। তারপরে আস্তে আস্তে দুজনের সম্পর্কই খারাপ হয়ে যাবে। আর আলফি যদি আনিকাকে মন থেকে ভালোবেসে থাকে, তাহলে যত কষ্টই হোক আনিকাকে নিজের কাছে আগলিয়ে রাখবে। এখন যদি নিজেকে কঠোর হতে হয়, আলফি নিজেকে কঠোর করে রাখবে। এভাবে আনিকা যুক্তি দিল আলফিকে পরীক্ষা করার জন্য, কারণ আনিকা চায় না আশিকের মতো আলফিও হতে। এরপরে যতবার আনিকা আলফির সামনে যা মেকআপ খুলে যায়, মন চাইলেই পড়ে। আর আনিকা নতুন ড্রাইভারও দেখে ফেলছে, আর কয়েকটা লুজ বোরকা কিনে রাখলো যেগুলো আলফির পছন্দ হয়। আনিকা বিকেল আলফির কাছ থেকে এসে রুমে বসে থাকে। এমন সময় শারমিন পিছন থেকে এসে আনিকাকে জড়িয়ে ধরে। আনিকা বলল তোর কি হয়েছে, এত খুশি কেন? শারমিন বলল জানো আপু, ফাহিম আমাকে ভালোবাসে। আনিকা বলল তুই কি করে বুঝলি যে ফাহিম তোকে ভালোবাসে? শারমিন বলল তার কথাবার্তা, চাল চলন, তার কেয়ার করা মানে বোঝা যায় যে সে আমাকে ভালোবাসে। আনিকা বলল ভালো, তো বিয়ে করাই দি। শারমিন বলল দিয়ে দে, তোকে না করছে কে? আনিকা বলল সত্যি। শারমিন বলল আনিকা বলল দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে আনিকা জোরে জোরে মা মা করে ডাক দিল। শারমিন আনিকার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল আপু মাকে ডাকিস না প্লিজ, মাকে ডাকিস না। আনিকা বলল ওকে আর ডাকবো না।
এখন তো মুখ ছাড়বি। শারমিন মুখ ছেড়ে দেয়। আনিকা আবার বলল দোয়া কর যেন আলফির সাথে আমার বিয়েটা হয়, তারপরে তুই যাকে বলে তার সাথে বিয়ে দিব। শারমিন বলল সত্যি? আনিকা বলল এমন সময় আনিকার মা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করেই বলল, আনিকার মা বলল শারমিন তুই একটু তোর রুমে যা, আনিকার সাথে আমার কিছু কথা আছে। শারমিন বলল আমিও শুনবো। আনিকার মা বলল রুমে যেতে বলছি না তোকে। শারমিন চলে যায়। আনিকার মা আনিকাকে বলল মা তুই কি বিয়ে করবি না? আনিকা বলল করবো। আনিকার মা বলল তো মা তুই কিছু বলস না কেন? আনিকা বলল কি বলতাম? আনিকার মা বলল দেখ তোর জন্য অনেক সম্বন্ধ আসতেছে, আর কয়েকটা দিন পরে কি তোর জন্য এমন সম্বন্ধ আসবে? দেখ মা সামনে শুক্রবারে তোকে দেখতে আসবে, না করিস না। আনিকা বলল কিন্তু মা আমার তো একজনকে পছন্দ আছে। আনিকার মা বলল তাহলে তো এটা খুশির খবর। ছেলেটাকে? আনিকা বলল শারমিনের কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। আনিকার মা বলল তাহলে ছেলেটাকে একদিন বাড়িতে নিয়ে আয়। আনিকা বলল ওকে মা। আনিকার মা কথাগুলো বলে চলে যায়। আনিকার মা চলে যাওয়ার পর শারমিন এসে আনিকার পাশে বসলো। শারমিন বলল আপু আমু কি বললো রে? আনিকা বলল আলফিকে বাড়িতে নিয়ে আসতে। শারমিন বলল আপু তাহলে তোকে বিয়ে দিচ্ছে? আনিকা বলল না রে এখনো বলতে পারতাছি না, দোয়া কর যেন বিয়েটা হয়। শারমিন বলল আলফির বাবা মা কি জানে? তুই কি ওর বাবা মার সাথে কখনো দেখা করছিস? ওরা কি হ্যাঁ বলবে? আনিকা বলল না এই বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। শারমিন বলল আপু তুই আমার একটা উপকার করবি। আনিকা বলল কি উপকার? শারমিন বলল তুই আলফি ভাইয়াকে জিজ্ঞেস করবি ফাহিম আমাকে মন থেকে ভালোবাসে কিনা। আনিকা বলল ওকে জিজ্ঞেস করবো না। শারমিন বলল যা তোকে জিজ্ঞেস করতে হবে না, আমি যাই। আনিকা বলল ওকে যা। আনিকা শুয়ে শুয়ে ভাবতেছে আলফি কেন কল দিতেছে না, প্রতিদিন তো এই সময় কল দেয়, তাহলে কি আলফি রাগ করছে? এত তাড়াতাড়ি তো রাগ করার কথা না। আনিকা নিজেই কল দিল, কলটা ধরতেছে না। 3 নাম্বার বার দেওয়ার পরে ধরলো। আনিকা বলল ফোন উঠাতে দেরি হলো কেন? আলফি বলল তুমি যে মেডিসিনটা দিয়েছিলে ওইটা খাওয়ার পরে ঘুম চলে আসলো। আনিকা বলল এত তাড়াতাড়ি? আমি বললাম আনিকা বলল আগামীকালকে তো আমাদের দুজনের ছুটি, চলো না আমরা ঘুরতে যাই। আলফি বলল কোথায় যাবা? আনিকা বলল কালকে দেখা করলে সিলেক্ট করবো কোন জায়গায় যাব। আলফি বলল ওকে। আনিকা বলল তাহলে আগামীকালকে সকালবেলায় দেখা হচ্ছে। আলফি বলল ওকে, এখন রাখি অনেক ঘুম পাচ্ছে। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা ভাবতেছে কোনো ভুল করতেছে না তো। আগামীকালকে আনিকা টাইট বোরকা এবং মেকআপ ছাড়াই দেখা করতে আসলো এবং দেখে আলফির রিয়াকশন কেমন হয়। আর আলফি এটা দেখা মাত্রই গাইস তোমাদের জন্য আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে ভয়েস দেওয়া শুরু করলাম। এই 2 দিন ভিডিও কমেন্ট বক্সে বড় পার্ট দাও এই বলে বড়াই ফেলছো। তোমাদের এত রিকোয়েস্টের পর না দিয়ে পারি। তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিতা তাহলে রেগুলার বড় পার্ট আনার ট্রাই করতাম। চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে তাকালে ভিডিও করতে মনে চায় না, তাই তোমরা বেশি বেশি করে কমেন্ট করে দাও, তাহলে প্রতিদিন বড় পার্ট আনার ট্রাই করবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।